হ্যালো স্টুডেন্টস, আমরা ক্লাস 10-এর থার্ড চ্যাপ্টারের প্রায় শেষের দিকে চলে এসেছি। অর্থাৎ বংশগতি এবং জিনবাহিত কতগুলি রোগ, এই অংশের আমাদের বংশগতি অংশটি পড়া হয়ে গেছে। এখন আমরা যেটা পড়ব সেটা জিনবাহিত কিছু রোগ। এখন আমরা জানি যে ক্রোমোজোম দু রকম, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। সুতরাং কিছু জিন অটোজোমে থাকে, সেই জিন দ্বারা যদি কোনো রোগ হয় তাহলে সেগুলোকে আমরা বলি অটোজোম বাহিত রোগ। আর সেক্স ক্রোমোজোমের উপরে জিনের ত্রুটির জন্য যদি রোগ হয় তাহলে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ বলি। এখন আমরা পড়ব অটোজোম বাহিত কিছু প্রচ্ছন্ন রোগ। যে জিন যেহেতু যেরকম প্রকট আর প্রচ্ছন্ন অবস্থায় কী রোগ তৈরি হয় সেই সম্পর্কে আমরা পড়ব। অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে থ্যালাসেমিয়া। আমরা কথাটা প্রায় শুনে থাকি, থ্যালাসেমিয়া, অর্থাৎ এর দেহের মধ্যে রক্ত ঠিকঠাক তৈরি হয় না। সাধারণ কথা যদি বলি, ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন এবং রক্ত তৈরি না হওয়ার জন্য বিভিন্ন রকমের সমস্যা তার দেহে তৈরি হয়। এই সম্পর্কে আজকে আমরা পড়ব থ্যালাসেমিয়া। আমরা জানি আমাদের দেহের মধ্যে লোহিত রক্তকণিকা থাকে এবং লোহিত রক্তকণিকা মধ্যে যে হিমোগ্লোবিন অংশ থাকে, হিমোগ্লোবিন আমাদের দেহের মধ্যে কোষে কোষে খাদ্য, অক্সিজেন ইত্যাদি পরিবহন করে। এখন এই হিমোগ্লোবিন যে অংশটা, এই হিমোগ্লোবিন দুটো অংশ দিয়ে ধরে, একটা হিম লোহা আয়রন এবং গ্লোবিন বা গ্লোবিউলিন নামক প্রোটিন একটা অংশ। ঠিক আছে, হিমোগ্লোবিন হিম এবং গ্লোবিন। গ্লোবিনের মধ্যে বা গ্লোবিনের মধ্যে দুটো আলফা পলিপেপটাইড চেন এবং দুটো বিটা পলিপেপটাইড চেন থাকে। এবং এই আলফা পলিপেপটাইড তৈরির জন্য এক বিশেষ ধরনের জিন দায়ী, যেটা মানুষের 16 নম্বর যে ক্রোমোজোম তার উপর অবস্থান করে, এবং বিটা গ্লোবিউলিন এটা তৈরির জন্য যে জিন সেটা 11 নম্বর ক্রোমোজোমের উপরে থাকে। তাহলে আলফা পলিপেপটাইড তৈরির জন্য জিনটা 16 নম্বর ক্রোমোজোমে আছে, 1 2 3 এর উপরে 16 নম্বর যে ক্রোমোজোম তার উপরে, এবং বিটা থ্যালাসেমিয়া বা যে বিটা যে গ্লোবিউলিন যে তৈরি যে পলিপেপটাইড তার জন্য জিনটা 11 নম্বর ক্রোমোজোমের ছোট বাহুতে আছে। সুতরাং এই 16 নম্বর ক্রোমোজোমের যদি ওই জিনটা যদি ত্রুটি হয়, তা আলফা পলিপেপটাইড ঠিকঠাক তৈরি হয় না, বা 11 নম্বর ক্রোমোজোমের ওই জিনের যদি কোনো ত্রুটি হয় তাহলে বিটা পলিপেপটাইড ঠিকঠাক তৈরি হয় না। তার ফলে আলফা বা এখন আলফা বা বিটা যে কোনো পলিপেপটাইড সঠিকভাবে তৈরি না হলে বা একেবারেই না তৈরি হলে এই গ্লোবিউলিনটা হয় ত্রুটিপূর্ণ তৈরি হয়, অসম্পূর্ণ তৈরি হয়, ফলে হিমোগ্লোবিন সঠিকভাবে গঠিত হয় না। এখন এটা যদি তৈরি না হয় তাহলে আমাদের দেহের মধ্যে ওই হিমোগ্লোবিনের ত্রুটি হয়, ঘাটতি হয়, তার ফলে বিভিন্ন সমস্যা হয়, তখন আমরা সেটা বলি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে একটা প্রচ্ছন্ন জিনবাহিত রোগ, যে জিনটা ত্রুটির জন্য, যে জিনের ত্রুটির জন্য গ্লোবিউলিন তৈরির জন্য দায়ী আলফা বা বিটা পলিপেপটাইড সঠিকভাবে তৈরি হয় না, যার ফলে হিমোগ্লোবিন সঠিকভাবে তৈরি হতে পারে না বা তৈরি হয় না, যার ফলে হিমোগ্লোবিন ত্রুটি বা হিমোগ্লোবিন সংশ্লেষণ কম হওয়ার ফলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিন তৈরির ত্রুটির জন্য, ঠিক আছে, বা ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন সংশ্লেষণের জন্য যে সমস্যা তৈরি হয় সেটাকেই আমরা বলি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটা প্রচ্ছন্ন জিনবাহিত রোগ। ঠিক আছে, মানে প্রচ্ছন্ন। এর কি থ্যালাসেমিয়া হলে কি ধরনের লক্ষণ হয়? যেমন আমরা বলছি হিমোগ্লোবিন উৎপাদন ত্রুটি, অর্থাৎ হয় কম উৎপাদন হবে বা তৈরি হবে না এরকম। ঠিক আছে, যেহেতু ওই গ্লোবিনের এখন এই আলফা না তৈরি হওয়ার জন্য, বিটা তৈরি যে কোনো একটা তৈরির জন্য না হওয়ার জন্য এটা হবে। অস্থির দুর্বলতা এবং বিকৃতি, অর্থাৎ অস্থি তৈরি হয় কিন্তু সেটা ভঙ্গুর হয়, সহজে ভেঙে যায়। ঠিক আছে, বা অস্থিগুলো সঠিকভাবে তৈরি হয় না বা বিভিন্ন রকমের বিকৃতি দেখা যায়,
ফলে হাত পায়ে বিভিন্ন রকম বিকৃতি দেখা দিতে পারে। যকৃৎ এবং প্লীহার অস্বাভাবিক বৃদ্ধি, এই আরবিসি আমাদের প্লীহার মধ্যে নষ্ট হয়, কারণ বেশি এই ত্রুটি হওয়ার জন্য বেশি এই আরবিসির যে জীবনকাল সেটা কমে যায়। কারণ সাধারণ অবস্থায় 120 দিন বাঁচে, এখানে 50-60 দিন বাঁচে। তারপরে বেশি বেশি হিমোগ্লোবিন বা বেশি বেশি আরবিসি নষ্ট হয়, এবং সেটা কোথায় হয়? প্লীহাতে, এবং বেশি পরিমাণ কাজ করতে হয়, এবং সম্পূর্ণ যদি ঠিকঠাক করে তার অপসারণ হয়, তার ফলে প্লীহার আকার বৃদ্ধি পায়। ঠিক আছে? দেহের বৃদ্ধি, যেহেতু আমাদের দেহের মধ্যে বৃদ্ধির জন্য রক্ত কোষে কোষে পরিবহন প্রয়োজন, খাদ্য পরিবহন প্রয়োজন, অক্সিজেন পরিবহন প্রয়োজন। এখন এই ত্রুটির জন্য কোষে কোষে খাদ্য অক্সিজেন ঠিকঠাক পরিবাহিত হয় না, তাহলে দেহের বৃদ্ধিটা ব্যাহত হয়, অর্থাৎ অনেক ক্ষেত্রে তার ছোট আকৃতি হয়। হৃৎপিণ্ডের যেহেতু রক্তের ত্রুটি, তার ফলে হৃৎপিণ্ডের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে, এবং আরবিসির আকার হ্রাস পায়। হিমোগ্লোবিন ত্রুটির জন্য, অল্প তৈরির জন্য আরবিসি গুলো তৈরি হয় আকারে, সেগুলো স্বাভাবিক যেটা আকার তার চেয়ে অনেক ছোট হয়। তাহলে পরীক্ষা তোমাকে দিতে পারে থ্যালাসেমিয়ার লক্ষণ কি, মানে এই পয়েন্টগুলো বলে দিলে হবে। একটা হচ্ছে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপাদন, দুই নম্বর হচ্ছে অস্থির দুর্বলতা বিকৃতি, 3 নম্বর যকৃৎ ও প্লীহার অস্বাভাবিক বৃদ্ধি, 4 নম্বর দেহের বৃদ্ধি ব্যাহত হওয়া, 5 নম্বর হৃৎপিণ্ডের অসুখ, এবং 6 নম্বর আরবিসির আকার স্বাভাবিক আকার হ্রাস। এগুলো হচ্ছে এই থ্যালাসেমিয়া সাধারণ লক্ষণ। পরীক্ষায় দেয় হিমোগ্লোবিনের এই থ্যালাসেমিয়া স্বাভাবিক লক্ষণগুলো কি, তখন এইখানে পয়েন্টগুলো লিখবে, তাই হবে। হিমোগ্লোবিন উৎপাদন ত্রুটি, অস্থি দুর্বলতা বিকৃতি, যকৃৎ ক্রিয়ার অস্বাভাবিকতা, দেহের বৃদ্ধি ব্যাহত হওয়া, হৃৎপিণ্ডের অসুখ, এবং আরবিসির আকার হ্রাস, ছোট হয়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে থ্যালাসেমিয়ার লক্ষণ। থ্যালাসেমিয়ার জন্য দায়ী হচ্ছে যে একটা জিন, আর থ্যালাসেমিয়া যদি হয় তার জন্য হয় আলফা পলিপেপটাইড ঠিক তৈরি হয় না, বা বিটা পলিপেপটাইড ঠিক তৈরি হয়। কারণ আলফা পলিপেপটাইড তৈরির জন্য জিনটা আমরা বলছি 16 নম্বর ক্রোমোজোমে আছে, বৃহৎ বাহুতে, বড় বাহুতে আছে। তাহলে যদি 16 নম্বর ক্রোমোজোমের ত্রুটি তৈরি হয়, তাহলে যে থ্যালাসেমিয়া হয়, তখন আমরা সেটাকে বলি আলফা থ্যালাসেমিয়া। আর 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির জন্য যদি বিটা গ্লোবিউলিন ঠিকঠাক তৈরি না হয়, বা বিটা পলিপেপটাইড গুলো ঠিকঠাক তৈরি না হয়, তাহলে হিমোগ্লোবিন তৈরি ত্রুটিপূর্ণ হয়, তখন সেটাকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া। বুঝেছে? 16 নম্বর ক্রোমোজোমের ত্রুটির জন্য, বৃহৎ বাহুতে ত্রুটির জন্য যদি আলফা পলিপেপটাইড সঠিকভাবে তৈরি না হওয়ার কারণে থ্যালাসেমিয়া হয়, তখন সেটাকে আলফা থ্যালাসেমিয়া। আর 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে বিটা পলিপেপটাইড সঠিকভাবে তৈরি না হওয়ার জন্য হিমোগ্লোবিন যেটি অস্বাভাবিক তৈরি হয়, তখন সেটাকে বলি বিটা থ্যালাসেমিয়া। এটা হচ্ছে পলিপেপটাইড চেন, পলিপেপটাইড, এটাও বিটা পলিপেপটাইড। দুটো পলিপেপটাইড, দুটো আলফা পলিপেপটাইড, এরা যুক্ত হয়ে গ্লোবিউলিন, তার সঙ্গে হিম যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি হয়। তাহলে এইটা আলফা চেনের ত্রুটি, আলফা চেন যদি ঠিকঠাক না হয়, বা বিটা যদি ঠিকঠাক তৈরি না হয়, তাহলে গ্লোবিউলিন ঠিক তৈরি হয় না, তার ফলে হিমোগ্লোবিনও ঠিকঠাক তৈরি, তখন সেটা বলছি থ্যালাসেমিয়া। এখন থ্যালাসেমিয়া আমরা বলছি 2 রকম, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। এখন দেখো এখানে দেখো আমরা একটা দুটো ছবি, এটা যে 16 নম্বর ক্রোমোজোম, আমাদের দুটো একই রকম ক্রোমোজোম দুটো, তাহলে এই যে দুটো ক্রোমোজোম 16 নম্বর ক্রোমোজোম। এখন প্রত্যেকটা 16 নম্বর ক্রোমোজোমে এই আলফা পলিপেপটাইড তৈরির জন্য দুটো করে জিন থাকে। আর এই যে এখানে সহজে লিখছি গ্লোবিউলিন জিন, আলফা গ্লোবিউলিন তৈরির জন্য জিন, এটাতে দুটো, এটা দুটো, মানে মোট চারটে জিন আছে। এখন এই চারটে জিনের মধ্যে হয় চারটেই তৈরি হতে নাও পারে, বা তিনটে তৈরি না হতে পারে, দুটো তৈরি না হতে পারে, একটা তৈরি না হতে পারে, বা এরকম হতে পারে। তাহলে এখানে আমরা লক্ষ্য করেছি, যদি চারটে যদি ঠিকঠাক তৈরি হয়, তাহলে তো সে স্বাভাবিক। কিন্তু যদি দেখা যায় যে এখানে এই ছবিটা দেখো, দুটো গ্লোবিউলিন জিন আছে আর দুটো নাই, বা এইটা দেখো তিনটে জিন আছে একটা নাই, যদি চারটে তৈরির বদলে
দুটো বা তিনটে তৈরি হয়, এখানে যখন দুটো তৈরি হয়েছে এখানে তিনটে তৈরি হয়, তাহলে অর্থাৎ একটা তৈরি হয়নি, এখানে দুটো তৈরি হয়নি, একটা বা দুটো জিন যদি না তৈরি হয় তাহলে যে অস্বাভাবিকতা তৈরি হয় সেটা খুব অল্প অল্প, অর্থাৎ সেখানে মৃদু মানে মৃদু অল্প পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হয়, তখন এটাকে আমরা বলি মাইনর থ্যালাসেমিয়া। কিন্তু যদি দুয়ের বেশি জিন তৈরি না হয়, যেমন এখানে দেখো একটা তৈরি হয়েছে, তিনটেই নাই, এখানে যেমন দেখো একটাও নাই, তাহলে এই অবস্থাগুলোকে মেজর থ্যালাসেমিয়া। যদি এইরকম অবস্থা তৈরি হয় তাহলে দেখা যাবে শিশুটা আর জন্মের সময় মারা যাচ্ছে। হয়ে গেছে? তাহলে 16 নম্বর ক্রোমোজোমে এই গ্লোবিউলিন তৈরির জন্য 4টে জিন আছে, দুটো ক্রোমোজোম প্রত্যেকটাতে দুটো করে, সেই 4টের মধ্যে একটা বা দুটো যদি তৈরি না হয়, যেমন এখানে দুটো তৈরি হয়েছে, দুটো হয়নি, এখানটায় একটা তৈরি হয়নি, তিনটে তৈরি হয়েছে, একটা বা দুটো জিন যদি না তৈরি হয় তাহলে তার কারণে যে অস্বাভাবিক তৈরি হয় তাকে বলি মাইনর আলফা থ্যালাসেমিয়া। আর যদি দুইয়ের বেশি জিন তৈরি না হয়, যেমন এখানটায় তিনটে তৈরি হয়নি, দুইয়ের বেশি, এখানে একটাও তৈরি হয়নি, তাহলে এই অবস্থাকে বলি মেজর আলফা থ্যালাসেমিয়া। ঠিক আছে? এরকম অবস্থা তৈরি হলে শিশুটা কিন্তু অকালীন মারা যাবে, খুব অল্প সময় বা এইখানে তৈরি হলে বৃদ্ধি ব্যাহত হবে। ঠিক আছে? তাহলে 16 নম্বর ক্রোমোজোমের প্রত্যেকটাতে দুটো করে গ্লোবিউলিন তৈরির জন্য জিন থাকে, এই দুটো জিন মানে দুটো ক্রোমোজোমে মোট 4টে জিন থাকে, এই দুটো 16 নম্বর ক্রোমোজোমের 4টে জিনের মধ্যে দুই বা দুইয়ের বেশি জিন যদি তৈরি না হয়, এই সরি দুটো বা দুইয়ের বেশি জিন যদি তৈরি হয় তাহলে আমরা বলছি এটা মাইনর থ্যালাসেমিয়া। যেমন এখানে দুটো তৈরি হয়েছে, এখানে তিনটে তৈরি হয়েছে, এখানে 4টে তৈরি হয়েছে, স্বাভাবিক। আর দুইয়ের কম যদি তৈরি হয়, দুইয়ের কম যদি তৈরি হয়, যেমন এখানে একটা তৈরি হয়েছে, এখানে একটা তৈরি, তাহলে তখন বলি মেজর থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া। ঠিক আছে? হয়ে গেল। আর বিটা থ্যালাসেমিয়ার জন্য বললাম 11 নম্বর ক্রোমোজোম, এখানে প্রত্যেকটাতে একটা করেই জিন আছে, তাই যদি দুটোতে একটা করে জিন থাকে তাহলে এটা স্বাভাবিক অবস্থা। যদি একটা জিন তৈরি হয়, একটাতে যদি না থাকে তাহলে এই অবস্থায় মাইনর বিটা থ্যালাসেমিয়া হবে। আর যদি একটাতেও তৈরি না হয় তখন বলি মেজর বিটা থ্যালাসেমিয়া, যার জন্য পাণ্ডুরোগ বা শিশুর মৃত্যু হয় কম বয়স, একদম শিশু হাইট হসপিটালিস হতে। ঠিক আছে? তাহলে এই পাণ্ডুরোগ হতে পারে। তাহলে এরকম দুটোই তৈরি হচ্ছে না, এখানে একটা তৈরি হচ্ছে না, তাহলে যদি দুটোই জিন থাকে তাহলে বিটা থ্যালাসেমিয়া স্বাভাবিক হয় না, স্বাভাবিক। যদি একটার মধ্যে স্বাভাবিক জিন থাকে আর একটার মধ্যে না থাকে তাহলে মাইনর থ্যালাসেমিয়া। আর 11 নম্বর ক্রোমোজোমে বিটা গ্লোবিউলিন তৈরির জন্য একটাও জিন যদি না থাকে তাহলে বলি মেজর বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে? তাহলে থ্যালাসেমিয়া দু রকমের, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা থ্যালাসেমিয়া। 11 নম্বর ক্রোমোজোমে যে বিটা গ্লোবিউলিন তৈরির জন্য যে জিন, সেটা যদি ত্রুটিপূর্ণ হয় তার জন্য হয় বিটা থ্যালাসেমিয়া। আর 16 নম্বর ক্রোমোজোমে আলফা গ্লোবিউলিন আলফা পলিপেপটাইড তৈরির জন্য যে জিন, সেটা যদি স্বাভাবিক না থাকে অস্বাভাবিক হয় তার জন্য যে থ্যালাসেমিয়া হয় সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, এই আলফা থ্যালাসেমিয়া। বুঝে গেল? আলফা থ্যালাসেমিয়ার জন্য দুটো ক্রোমোজোমে 4টে জিন থাকে। ঠিক আছে? যদি দেখা যায় দুটো বা দুইয়ের বেশি জিন তৈরি হয়েছে তাহলে সেটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া। আর দুটোর কম জিন তৈরি হয়েছে তখন বলছি মেজর থ্যালাসেমিয়া। আর বিটা গ্লোবিউলিনে যদি দুটোতেই স্বাভাবিক জিন থাকে তাহলে তো স্বাভাবিক হয়ে গেল, একটাতে যদি জিন তৈরি না হয় তাহলে মাইনর, আর দুটোতেই জন্য যদি পলিপেপটাইড তৈরির জন্য জিন না তৈরি হয় তাহলে মেজর বিটা থ্যালাসেমিয়া। বুঝে গেছে? এটা হলো লক্ষণ এবং মাইনর মেজর। বুঝতে পেরেছো? এবার কথা হচ্ছে আমরা যদি ধরে নিই যে থ্যালাসেমিয়া তৈরির জন্য জিনটা একটা প্রচ্ছন্ন জিন, যেটাকে আমরা স্মল আর দেখো এখানে লিখেছি। আর স্বাভাবিক যে গ্লোবিউলিন তৈরির জন্য জিন, যেটাকে আমরা প্রকট জিন, সেটাকে যদি আর ধরি, স্বাভাবিক গ্লোবিউলিন তৈরির জিন সেটাকে যদি ক্যাপিটাল আর, আর অস্বাভাবিক গ্লোবিউলিন তৈরির জন্য জিনকে যদি স্মল আর ধরি, তাহলে
একজনের মধ্যে দুটোই আর তৈরি হতে পারে, আর দুটোই প্রকট জিন, অর্থাৎ স্বাভাবিক গ্লোবিউলিন তৈরি হয়, স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয়, অর্থাৎ স্বাভাবিক। এখানে দেখো আর একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, অর্থাৎ একটা স্বাভাবিক তৈরির জন্য জিন, একটা অস্বাভাবিক তৈরির জিন। কিন্তু আর বলছি আমরা প্রচ্ছন্ন, ক্যাপিটাল একটা প্রকট, তাহলে এখানে কি হবে, এর দুটো জিন ক্রোমোজোম থাকলেও এর মধ্যে দেখা যাবে যে স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয়েছে, ঠিক আছে। অর্থাৎ কিন্তু এর মধ্যে জিনটা আছে, তাহলে এটা বাহক হলো। আর যদি দুটোর মধ্যে আর হয় তাহলে এটা এর মধ্যে অবশ্যই থ্যালাসেমিয়া সে আক্রান্ত হবে, তখন আমরা বলি থ্যালাসেমিয়া আক্রান্ত বা থ্যালাসেমিক, ঠিক আছে। তাহলে তিনটে কনসা, ক্যাপিটাল আর আর স্বাভাবিক, ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে রোগটা দেখা দেবে না কিন্তু সে বাহক, আর স্মল আর আর এটা হচ্ছে সে আক্রান্ত, বোঝা গেছে। এখন যদি একটা স্বাভাবিকের সঙ্গে একটা বাহকের বিবাহ দেওয়া হয়, ধরো পিতা স্বাভাবিক আর মাতা বাহক, বা মাতা স্বাভাবিক পিতা বাহক, যে কোনো হতে পারে, তাহলে দেখো এই আর আর এটা হচ্ছে বাহক, বা এই যে এখানটা দেখো এই দুটোই বাহক দিয়ে করেছি, বাহক দুজনই বাহকের মধ্যে যদি বিবাহ হয়, ঠিক আছে, এই বাহক ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর, তাহলে এখান থেকে আর আর এখানেও দু রকম জিন আর আর, ঠিক আছে। এই যে এখান থেকে আর দেখো, এখান থেকে আর দু রকম জিন। এবার এই আর এর সঙ্গে যদি এই আর মিলিত হয়, এই আরটার সঙ্গে যদি এই আরটা মিলিত হয়, দেখো আর আর এই আর এর সঙ্গে যদি এই আর মিলিত হয় তাহলে আর আর, এইটার সঙ্গে এইটা মিলিত হলে এইটা, আবার এইটার সাথে হলে ক্যাপিটাল আর স্মল আর, আর এইটার সাথে এটা হলে স্মল আর স্মল আর। ক্যাপিটাল আর এটা স্বাভাবিক হলো, ক্যাপিটাল আর স্মল আর বাহক হলো, ক্যাপিটাল আর স্মল আর বাহক হলো, কিন্তু স্মল আর হলে থ্যালাসেমিক হবে। কিন্তু কি হবে সেটা তো জানি না। অর্থাৎ যদি দুজন বাহকের মধ্যে বিবাহ হয়, অর্থাৎ মাতাও বাহক পিতাও বাহক, তাহলে শিশুটি যে জন্মগ্রহণ করছে তার আক্রান্ত হওয়ার কত সম্ভাবনা, 25% সম্ভাবনা, স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 25%, আর এটা বাহক হওয়ার সম্ভাবনা 50%, ঠিক আছে। যদি দুজন স্বাভাবিক হয় তাহলে তো শিশুটা অবশ্যই স্বাভাবিক হবে, কিন্তু দুজনেই যদি বাহক হয় তাহলে 25% সম্ভাবনা রয়েছে যে শিশুটা স্বাভাবিক হবে, 50% সম্ভাবনা রয়েছে শিশুটা বাহক হবে, তো তা আক্রান্ত হবে না কিন্তু বাহক হবে, আর 25% সম্ভাবনা রয়েছে শিশুটি থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। কিন্তু যদি একটা বাহক পিতার সঙ্গে আক্রান্ত মহিলা বা আক্রান্ত থ্যালাসেমিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে যদি বাহক মহিলার বিবাহ দেওয়া হয়, তাহলে দেখো কি হতে পারে, 50% ক্ষেত্রে বাহক হচ্ছে, 50% হতে পারে যে থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই, হয়ে গেছে। তাহলে আমরা পরীক্ষা দিতে পারে যদি একটা বাহকের সঙ্গে থ্যালাসেমিয়া আক্রান্ত বিবাহ হলে শিশুর থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্মের কতটা সম্ভাবনা, তাহলে এক্ষেত্রে 50%, বাহক হওয়ার সম্ভাবনা 50%, স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 0%। এক্ষেত্রে যদি বাহকের সঙ্গে বাহকের হয় তাহলে দেখো 25% স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দুজনেই যদি এই একজন বাহক একজন আক্রান্ত হয় তাহলে কিন্তু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই, থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50%, অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। তাই আমরা অনেক সবসময় কাউন্সিলিং এটা বলে জেনেটিক কাউন্সিলিং, যে কেউ যদি বাহক হয়, কোন একজন যদি বাহক হয় থ্যালাসেমিয়া বাহক হয় অথবা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, তাহলে বিবাহের আগে অবশ্যই যার সঙ্গে বিয়ে হচ্ছে তার অবশ্যই রক্ত পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে সে বাহক কি না আক্রান্ত। সাধারণত সবচেয়ে ভালো হয় যদি কেউ বাহক হয় সে যেন স্বাভাবিকের সঙ্গে স্বাভাবিক একজনের সাথে বিবাহ করে, তাহলে অবশ্যই সম্ভাবনা হবে, বেশিরভাগ সম্ভাবনা হয় স্বাভাবিক বা বাহক, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আক্রান্ত সম্ভাবনা অনেক কমে যায়।
তার জন্যই এবং বাহক হলেও বা আক্রান্ত হলেও তার উচিত সবসময় স্বাভাবিকের সঙ্গে বিয়ে করো, তাহলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। এটাই হচ্ছে জেনেটিক কাউন্সেলিং, ঠিক আছে। তার জন্য বলা বিবাহের আগে অবশ্যই ব্লাড টেস্ট করে দেখা উচিত যে সে থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা, সে বাহক কিনা বা স্বাভাবিক কিনা। যা পুরুষ এবং স্ত্রী দুজনেই যদি স্বাভাবিক হয় তাহলে কোনো অসুবিধা নাই, শিশু স্বাভাবিক হবে। দুজন যদি বাহক হয় তাহলে সম্ভাবনা রয়েছে 25% থ্যালাসেমিয়া হওয়ার। আর যদি একজন বাহক একজন কিন্তু আক্রান্ত হয় তাহলে কিন্তু এটা থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই কোনো আক্রান্ত সে যেন কখনো বাহককে বা কোনো আক্রান্ত মহিলাকে আক্রান্ত বিপরীত লিঙ্গের সঙ্গে বিবাহ না করে সেটা অবশ্যই দেখা উচিত। আশা করি বুঝতে পেরেছ। পরীক্ষা আমাদের আছে থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়ার লক্ষণ, বা একটা বললো যে স্বাভাবিক